হুম। জীবনে বিশাল কোনো স্বপ্ন আছে। ঠিক কি করলে সেই স্বপ্ন পূরণ হবে তাও হয়তো খুব ভালো করেই জানা আছে। সব পরিকল্পনা করে একেবারে পুরো উদ্যমে কাজ করার জন্য টেবিলে বসা হলো। হ্যাঁ, এরপর কি হয় সেটা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারছেন। একদম। অথচ ৩ মিনিটও কাটল না, দেখা গেল অত্যন্ত অবলীলায় হাত চলে গেছে ফোনের দিকে। মানে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করা শুরু হয়ে গেছে। কেন এমন হয় আসলে? এটা একটা খুব সাধারণ দৃশ্য আজকাল। রাইট। কেন আমাদের নিজস্ব মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় লক্ষ্যগুলো পূরণের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটিতেই আলো ফেলব। এবং আমরা এমন কিছু তথ্যের গভীরে যাব যা আমাদের রোজকার জীবনের এই নীরব সংকটটাকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। ঠিক বলেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের আজকের আলোচনায় কোনো জাদুকরি মোটিভেশনের কথা বলা হয়নি। কথা বলা হয়েছে আমাদের মস্তিষ্কের স্নায়বিক বিজ্ঞান, মানে নিউরোসায়েন্স, আর দৈনন্দিন অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকা এক অদৃশ্য লড়াই নিয়ে। অর্থাৎ সমস্যাটা আসলে ইচ্ছাশক্তির অভাব নয়। না, একেবারেই না। সমস্যাটা হলো আমাদের মস্তিষ্কের ভুলভাবে পরিচালিত হওয়া একটি পুরস্কার ব্যবস্থার। আচ্ছা, তো সমস্যাটা যে ইচ্ছাশক্তি নয়, বরং মস্তিষ্কের, এই ধারণার উপর ভিত্তি করে যদি একটু জানতে চাই, মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটছে? হুম স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই পুরো প্রক্রিয়ার মূলে যে রাসায়নিক উপাদানটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার নাম হলো ডোপামিন। আচ্ছা, ডোপামিন তো মানে সাধারণত মানুষ মনে করে ডোপামিন মানেই হলো আনন্দ বা সুখ। ঠিক এই জায়গাটাতেই একটা বড় ভুল ধারণা আছে। বিজ্ঞান কিন্তু ভিন্ন কথা বলছে। ডোপামিন মূলত আনন্দের চেয়েও বেশি কাজ করে একটা প্রত্যাশা বা আকাঙ্ক্ষা তৈরিতে। প্রত্যাশা? মানে পাওয়ার আগের যে উত্তেজনাটা, সেটা? একদম ঠিক ধরেছেন। ধরুন, যখন কেউ নতুন কোনো তথ্যের আভাস পায়, সোশ্যাল মিডিয়ায় কোনো নোটিফিকেশন দেখে বা কোনো গেমের পরবর্তী লেভেলের কথা চিন্তা করে, ঠিক তখনই মস্তিষ্কে এই ডোপামিনের নিঃসরণ ঘটে। ও, আচ্ছা। তখন মস্তিষ্ক একটা খুব শক্তিশালী বার্তা দেয় যে এই কাজটিতে আনন্দ আছে, তাই যে কোনো মূল্যে এটা আবার করতে হবে। বিবর্তনের দিক থেকে দেখলে কিন্তু মানব প্রজাতির টিকে থাকার জন্য ডোপামিন অপরিহার্য। মানে সকালে ঘুম থেকে ওঠা বা খাবার সংগ্রহ করা, এসবের পেছনেও ডোপামিন কাজ করে? হ্যাঁ, প্রজনন থেকে শুরু করে যে কোনো জরুরি কাজের মূল চালিকা শক্তিই হল এই ডোপামিন। কিন্তু আম, এই আধুনিক জীবনে তো আমাদের খাবার সংগ্রহ করতে বনে জঙ্গলে দৌড়াতে হচ্ছে না, তাই না? আমরা তো কোনো রকম শারীরিক বা মানসিক পরিশ্রম ছাড়াই প্রচুর পরিমাণে ডোপামিন পেয়ে যাচ্ছি। রাইট। সমস্যাটা কি তাহলে? এই সহজলভ্যতার কারণেই তৈরি হচ্ছে। এখানেই সবচেয়ে বড় বিপত্তিটা ঘটছে আসলে। সারাদিন স্ক্রল করা, জাঙ্ক ফুড খাওয়া বা ভিডিও গেম খেলা, এগুলো মস্তিষ্কে খুব দ্রুত ডোপামিনের বন্যা বইয়ে দেয়। বিনা পরিশ্রমে। হ্যাঁ, বিনা পরিশ্রমে। আমাদের মস্তিষ্ক তো হাজার হাজার বছরে বিবর্তনে এমনভাবে তৈরি হয়নি যে সে কোনো কাজ না করেই বসে বসে এত তীব্র আনন্দ পাবে। তা তো বটেই। যখন প্রতিদিন এই সস্তা ডোপামিনের সহজলভ্যতা তৈরি হয়, তখন মস্তিষ্কের স্বাভাবিক যে পুরস্কার ব্যবস্থা সেটা পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলে। আচ্ছা, বিষয়টা যদি আরেকটু ভেঙে বলা যায়, ধরুন প্রতিদিন যদি কেউ প্রচুর পরিমাণে কড়া মিষ্টি খায়, হুম তাহলে তো কিছুদিন পর স্বাভাবিক এবং স্বাস্থ্যকর কোনো খাবার তার কাছে একেবারে ফিকে লাগবে। দারুণ একটা উদাহরণ। তাই না? হুম ঠিক একইভাবে যখন কেউ অতিরিক্ত দ্রুত আনন্দে ডুবে থাকে, তখন পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার মতো স্বাভাবিক কাজগুলো তার কাছে অর্থহীন মনে হয়। আর এই ফিকে লাগার পেছনের স্নায়বিক কারণটাই হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন। এটা কিভাবে কাজ করে? এখানে আকর্ষণীয় বিষয়টা হলো, মস্তিষ্ক যখন দেখে যে ক্রমাগত অতিরিক্ত মাত্রায় ডোপামিন আসছে, তখন সে তার ডোপামিন রিসেপ্টর বা গ্রাহক কোষগুলোর সংখ্যা কমিয়ে দেয়। আচ্ছা, মানে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তাই। মস্তিষ্ক মূলত নিজেকে রক্ষা করার জন্যই এই কাজটা করে, যাতে সে অতিরিক্ত উত্তেজনায় ক্ষতিগ্রস্ত না হয়। বিজ্ঞানের ভাষায় একে ডাউন রেগুলেশন বলা হয়। এর প্রভাবটা আমাদের জীবনে কিভাবে পড়ে? এর মারাত্মক প্রভাব পড়ে। এর ফলে আগে যে কাজটা করে স্বাভাবিক আনন্দ পাওয়া যেত, এখন আর তা হয় না। আগে হয়তো কেউ দিনে ১ ঘন্টা ফোন ব্যবহার করে যেটুকু আনন্দ পেত, হুম। রিসেপ্টর কমে যাওয়ার কারণে এখন তার মস্তিষ্ক ওই একই পরিমাণ আনন্দ পেতে ৫ ঘন্টা সময় দাবি করে। ও মাই গড! তার মানে ভেতরে ভেতরে এক ধরনের মানসিক বন্দিত্ব তৈরি হচ্ছে।
মানুষ বাইরে থেকে হয়তো ভাবছে সে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ইচ্ছায় ফোন চালাচ্ছে। কিন্তু বাস্তবে তার মস্তিষ্ক আগের সেই উত্তেজনার মাত্রাটা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটছে। আর ঠিক এই কারণে পড়াশোনা বা ব্যায়াম করার মতো কাজগুলো অসম্ভব কঠিন মনে হয়। কারণ ওই কাজগুলোতে তো ডোপামিন আসে খুব ধীরে। হ্যাঁ, এবং অনেক দীর্ঘ পরিশ্রমের পর। শুধু তাই নয়, এই অভিযোজন মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে সবসময় এক ধরনের তীব্র অসন্তুষ্টি অনুভব করে। মানে অ্যাটেনশন স্প্যানও তো কমে যায়, তাই না? একদম। মস্তিষ্কের প্রত্যাশা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে ধৈর্য নষ্ট হয়। ভেতরে কোনো কাজের দক্ষতা থাকা সত্ত্বেও মানুষ শুধুমাত্র এই সস্তা ডোপামিনের ফাঁদে পড়ে যায়। কিন্তু এই যে মস্তিষ্ক সস্তা ডোপামিনের সাথে নিজেকে মানিয়ে নিল, রিসেপ্টর কমিয়ে ফেলল, এটা তো বেশ ভীতিকর শোনাচ্ছে। একবার এই ফাঁদে পড়লে কি মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়? না, এখানেই স্নায়ুবিজ্ঞানের সবচেয়ে আশাব্যঞ্জক আবিষ্কারটি আমাদের পথ দেখায়। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি, এটা দিয়ে কি বোঝায়? আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো জমাট বাঁধা পাথর নয়। এটি কাদামাটির মতো পরিবর্তনশীল। এর অর্থ হল মস্তিষ্ক প্রতিনিয়ত তার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল পাথওয়ে তৈরি করতে পারে। এবং পুরনো ক্ষতিকর সংযোগগুলো ভেঙেও ফেলতে পারে, তাই তো? হ্যাঁ, কেউ যদি টানা কিছুদিন এই সস্তা ডোপামিনের উৎসগুলো থেকে নিজেকে সরিয়ে রাখে এবং কঠিন কাজ করার অভ্যাস গড়ে তোলে, হুম। তাহলে মস্তিষ্ক বুঝতে পারে যে এখন আর বিনা পরিশ্রমে আগের মতো আনন্দ পাওয়া যাবে না। তখন সে ধীরে ধীরে তার ডোপামিন রিসেপ্টরগুলোকে পুনরায় সক্রিয় করতে শুরু করে। এবং পুরস্কার ব্যবস্থা আবার তার আগের স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে। কিন্তু একটু থামাই এখানে। হ্যাঁ, বলুন। এই যে নিজেকে সরিয়ে রাখতে হবে, কঠিন কাজ শুরু করতে হবে, এটা শুনতে তো যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। মানে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? কি রকম? মানুষ তো সাধারণত কাজ শুরু করার আগে মোটিভেশনের জন্য অপেক্ষা করে। তাহলে কি সেই অপেক্ষাই আসল ভুল? একজন বিধ্বস্ত মানুষকে যদি মোটিভেশন ছাড়াই সরাসরি কঠিন কাজে নেমে পড়তে বলা হয়, সেটা কি তার জন্য আরও বড় মানসিক চাপের কারণ হবে না? এই জায়গাটিতেই আমাদের সমাজের একটি অত্যন্ত প্রচলিত ভ্রান্ত ধারণাকে ভাঙতে হবে। আমরা ধরে নিই যে আগে মোটিভেশন আসবে, তারপর আমরা কাজ শুরু করব। হ্যাঁ, এটাই তো সবাই ভাবে। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে কাজের কাঠামোটা আসলে সম্পূর্ণ উল্টো। উল্টো? মানে মোটিভেশন এলে কাজ শুরু হবে, এটা ভুল? মস্ত বড় ভুল ধারণা। বাস্তবে কাজ শুরু করলে মোটিভেশন আসে। মস্তিষ্ক যখন কোনো ছোট কিন্তু কঠিন কাজ সম্পন্ন করে, তখন সেই কাজ শেষ করার তৃপ্তি থেকে স্বাভাবিকভাবে ডোপামিন নিশ্চিত হয়। ওয়াও! তার মানে মোটিভেশন কাজের আগে আসে না? না, কাজ শুরু করার পর সেই কাজের অগ্রগতি দেখে ভেতর থেকে মোটিভেশন তৈরি হয়। শূন্য উৎসাহ নিয়েও যদি কেউ কাজ শুরু করে দেয়, প্রথম কয়েক মিনিট হয়তো খুব কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, মস্তিষ্কের তীব্র প্রতিরোধ সামলাতে হয়। কিন্তু একবার কাজে একটু গভীরে ঢুকলে মস্তিষ্কের ভেতরের ইঞ্জিন তখন নিজে থেকেই ডোপামিন তৈরি করে কাজটাকে চালিয়ে নেয়। এর মানে হলো আমরা ছোট ছোট কঠিন কাজের মাধ্যমেই মস্তিষ্ককে আসল পুরস্কার চিনতে শেখাতে পারি। ঠিক তাই। এখানেই দ্রুত আনন্দ বা সাময়িক উত্তেজনা এবং গভীর সুখের মধ্যে একটি বিশাল পার্থক্য লুকিয়ে আছে। দ্রুত আনন্দ তো আসে কোনো পরিশ্রম ছাড়া। হ্যাঁ, যা সাময়িক উত্তেজনা দেয়, কিন্তু দিন শেষে এক তীব্র শূন্যতা তৈরি করে। অন্যদিকে গভীর সুখ আসে অর্থপূর্ণ কাজ থেকে। মস্তিষ্ক যখন এই গভীর সুখের স্বাদ পায়, তখন নিউরোপ্লাস্টিসিটির কারণে সে ওই কঠিন কাজের সাথেই আনন্দের একটা স্থায়ী সংযোগ তৈরি করে নেয়। বুঝতে পেরেছি। একদম। কিন্তু এই যে কাজ শুরু করা এবং কাজের ভেতরে ডুবে থাকা, এর মাঝে তো একটা বিশাল দেয়াল আছে। আর তা হল বিরক্তি বা একঘেয়েমি। বোর্ডম। আধুনিক জীবনে তো আমরা একটু ফাঁকা সময় পেলে বা কাজের মাঝে একটু বোরিং লাগলেই ফোন তুলে নিই। বিরক্তি তো আমরা একেবারেই সহ্য করতে পারি না। হ্যাঁ, আধুনিক সমাজ বিরক্তিকে এমনভাবে দেখে যেন এটি একটি ত্রুটি, যেন যে কোনো মূল্যে একে বিনোদন দিয়ে ভরিয়ে রাখতে হবে। অথচ এটা তো স্বাভাবিক একটা অনুভূতি। শুধু স্বাভাবিক নয়, বিরক্তি আসলে শত্রু নয়, এটি সৃজনশীলতার দরজা। সৃজনশীলতার দরজা কিভাবে? যখন মস্তিষ্ক কোনো ডিজিটাল ইনপুট বা গান ছাড়া কিছুক্ষণ নীরব থাকে, তখন একটি বিশেষ নেটওয়ার্ক সক্রিয় হয়। একে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক। আচ্ছা। এই নেটওয়ার্কটার কাজ কি? এই নীরব সময়ে মস্তিষ্ক তার ভেতরের পুরনো তথ্যগুলোকে প্রসেস করে, অসংলগ্ন ধারণাগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করে এবং সম্পূর্ণ নতুন আইডিয়ার জন্ম দেয়।
আহ আর আমরা সারাক্ষণ সস্তা বিনোদন দিয়ে মস্তিষ্ককে ব্যস্ত রাখি বলে মস্তিষ্ক সেই নীরব সময়টাই পায় না। ঠিক। ফলে নতুন চিন্তার বিকাশও বাধাগ্রস্ত হয়। কিন্তু এখানে একটা বিষয় একটু খটকা লাগছে। সোর্সগুলোতে বিলম্বিত আনন্দ বা ডিলেড গ্র্যাটিফিকেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে কাজ শেষ না হলে কোনো আনন্দ করা যাবে না। এটা কি নিজের ওপর এক ধরনের শাস্তি চাপিয়ে দেওয়া হয়ে গেল না? এটা সাময়িকভাবে শাস্তি মনে হতে পারে, কিন্তু মস্তিষ্কের প্রশিক্ষণের জায়গা থেকে এর প্রভাব সুদূর প্রসারী। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজেকে মুক্ত করা। মুক্ত করা। হ্যাঁ, যখন কাজের পর আনন্দকে পুরস্কার হিসেবে রাখা হয়, তখন মস্তিষ্ক শেখে যে পরিশ্রমের পরেই আনন্দ আসে। আচ্ছা, মানে সকালে উঠে ফোন না দেখে কিছুক্ষণ নীরব থাকার মতো ছোট অভ্যাসগুলো। ঠিক তাই। এগুলো মস্তিষ্ককে সংকেত দেয় যে নিয়ন্ত্রণ এখন কোনো অ্যালগরিদমের হাতে নয়, নিয়ন্ত্রণ নিজের হাতে। বুঝতে পেরেছি। আচ্ছা, সাময়িকভাবে এই পরিবর্তনগুলো হয়তো অনেকেই শুরু করে। ২-৩ দিন খুব রুটিন মেনে চলল, কিন্তু দীর্ঘমেয়াদে তো ধরে রাখতে পারে না। কারণ ইচ্ছাশক্তি তো একটা সীমিত সম্পদ। সেটাই। তাহলে কিভাবে এই পরিবর্তনটাকে দীর্ঘস্থায়ী করা যায়? এর জন্য বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি প্রয়োজন। আজকের সোর্সগুলোতে এরকম ৫টি সুনির্দিষ্ট মূলনীতির কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল পরিচয় পরিবর্তন বা আইডেন্টিটি শিফট। পরিচয় পরিবর্তন মানে শুধু কাজের লক্ষ্য না বানিয়ে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। এটা মস্তিষ্কে কিভাবে কাজ করে? মানুষের মস্তিষ্ক সবসময় তার ভেতরের বিশ্বাসের সাথে বাইরের কাজের একটা মিল রাখতে চায়। একে কগনিটিভ ডিসোনেন্স কমানোর প্রক্রিয়া বলা যায়। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, কেউ যদি মনে মনে ভাবে, আমি একজন অলস মানুষ যে এখন পড়াশোনা করার চেষ্টা করছে। তাহলে মস্তিষ্ক যে কোনো ছোট বাধায় হাল ছেড়ে দেওয়ার অজুহাত খুঁজবে। একদম। কারণ তার কাজের সাথে তার পরিচয়ের মিল নেই। কিন্তু সে যদি ভাবে, আমি এমন একজন মানুষ যে প্রতিদিন নতুন কিছু শেখে, তখন কাজটা না করাটাই তার কাছে অস্বস্তিকর মনে হবে। কারণ আমাদের পরিচয়ই সিদ্ধান্তগুলোকে পরিচালনা করে। দারুণ! দ্বিতীয় নীতিটা কি? দ্বিতীয়টা হল পরিবেশ নিয়ন্ত্রণ। ইচ্ছাশক্তিকে একটা পেশির মতো চিন্তা করা যেতে পারে, যা বারবার ব্যবহারে ক্লান্ত হয়ে যায়। মানে চোখের সামনে প্রলোভন থাকলে মস্তিষ্ককে বারবার সিদ্ধান্ত নিতে হয় যে ফোনটা ধরব কি ধরব না। হ্যাঁ, একে ডিসিশন ফ্যাটিক বলে। তাই সবচেয়ে কার্যকর উপায় হল পরিবেশ থেকেই প্রলোভন দূরে রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা বা ফোন অন্য ঘরে রাখা। এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কারণ বড় পরিবর্তনের জন্য কোনো বিশাল সিদ্ধান্তের প্রয়োজন নেই। পরিবেশের এই ছোট পরিবর্তনই আসল প্রভাব ফেলে। একদম সঠিক। এরপর তৃতীয় নীতি হল অগ্রগতির প্রমাণ। মানে প্রতিদিনের ছোট সাফল্যের হিসাব রাখা। এটা কি ওই ছোট ডোপামিন পাওয়ার সাথে যুক্ত? হ্যাঁ, ডোপামিন শুধু কাজ শেষ হলেই নিঃসৃত হয় না, এটি কাজের অগ্রগতির সংকেত পেলেও নিঃসৃত হয়। মস্তিষ্ক উন্নতির সংকেত দেখলে অনুপ্রাণিত হয়। তাই খাতায় লিখে রাখলে সেই ছোট মাত্রার ডোপামিন পরের দিনের কাজের জ্বালানি হিসাবে কাজ করে। আচ্ছা, চতুর্থ নীতিটা কি? চতুর্থ নীতি হল পুনরুদ্ধার বা রিকভারি, ঘুম ও বিশ্রাম। আমাদের সমাজে তো ঘুম বা বিশ্রামকে অনেক সময় অলসতা ভাবা হয়। এটাই সমস্যা। দীর্ঘস্থায়ী ক্লান্তি মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সের কর্মক্ষমতা কমিয়ে দেয়। এই অংশটাই তো আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, তাই না? রাইট। এটা দুর্বল হলে মস্তিষ্ক সস্তা আনন্দের দিকে বেশি ঝুঁকে পড়ে। তাই ঘুম অলসতা নয়, এটা ডোপামিন সিস্টেমকে রিস্টার্ট করার অপরিহার্য অংশ। আর একদম শেষ বা পঞ্চম নীতিটি কি? পঞ্চম নীতি হল অর্থপূর্ণ লক্ষ্য। কাজের পেছনে একটা শক্তিশালী কেন বা ওয়াই থাকা জরুরি। তা না হলে তো মাঝপথে বাধা আসলেই মানুষ হাল ছেড়ে দেবে। ঠিক। একটি অর্থপূর্ণ লক্ষ্য মস্তিষ্কের জন্য একটি নোঙরের মতো কাজ করে, যা চারপাশের ডোপামিনের ঝড়েও মানুষকে স্থির থাকতে সাহায্য করে। দারুণ! এই পুরো আলোচনা থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। স্বাধীনতা বলতে সাধারণত মনে করা হয় যখন যা ইচ্ছা তাই করতে পারা। কিন্তু সত্যিকারের স্বাধীনতা সেটা নয়। না, সত্যিকারের স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, বরং যা প্রয়োজন তা করতে পারা। যখন কেউ নিজের আবেগ বা ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজেকে নিজেই চালায়। কেবল তখনই সে সত্যিকার অর্থে স্বাধীন। আর এই যাত্রা অন্য কারোর সাথে প্রতিযোগিতা নয়, এটি নিজের গতকালের সাথে আজকের প্রতিযোগিতা। ঠিক। কারণ মানুষ প্রতিদিন কি দেখছে, কি খাচ্ছে,
কাদের সাথে মিশছে এই সব কিছু মস্তিষ্ককে প্রভাবিত করছে। সঠিক ইনপুট দিলে আউটপুটও বদলে যাবে। নিজের সম্মতির মাধ্যমেই কেবল এই পরিবর্তন সম্ভব। প্রতিদিনের এই ছোট সিদ্ধান্তগুলোই তো নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে আমাদের মস্তিষ্ককে নতুন আকার দেয়। তাহলে এই আলোচনার শেষে এসে একটু ভিন্নভাবে চিন্তা করা যাক। অবশ্যই। আমরা যখন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সিদ্ধান্ত নিচ্ছি, তখন আমরা কি শুধু সময় নষ্ট করছি? নাকি আক্ষরিক অর্থে আমাদের স্মার্টফোনগুলো আমাদের মস্তিষ্কের গাঠনিক স্থপতি বা আর্কিটেক্ট হয়ে উঠেছে, যা আমাদের অজান্তে প্রতিদিন আমাদের মগজকে নতুন করে ডিজাইন করছে? এটা খুবই গভীর একটা চিন্তার বিষয়। হয়তো আগামীকালের আপনি কেমন হবেন তার নকশা এই মুহূর্তেই তৈরি হচ্ছে আপনার হাতের ওই ছোট্ট যন্ত্রটির মাধ্যমে। শ্রোতাদের এই বিষয়টি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে এবং নিজেদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার উৎসাহ দিয়ে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণটির এখানেই ইতি টানছি। ভালো থাকবেন সবাই।